কই গো বৌমা, শুনতে পেলে কি? সেই কখন থেকেই ডেকে যাচ্ছি। হ্যাঁ বাবা যাই। সংসারে কি আমার ছোটখাটো কম কাজ? তাছাড়া কতদিন হয়ে গেল কাজের মেয়েটাও আসে না। কই গো বৌমা, তোমার আসার সময় বুঝি হলো না? হ্যাঁ বাবা যাই। হ্যাঁ বাবা এবার বলুন, হাতে একটু কাজ ছিল। সতীশ কোথায়? সকাল থেকে সতীশকে তো দেখছি না। কি জানি কোথায় গেছে। এই তো জয়ন্তী, আমি চিনতে পারছো না আমার গলাটা? আরে না না, আসলে ওই তাড়াহুড়ো ছিলাম তো। ছেলে কেমন আছে? তুমি বা কেমন আছো? আমরা দুজনেই ভালো আছি। তুমি কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি। ভালো না থেকে আর যাবে কোথায়? বেচারা সে কত দূরে বউ ছেলেকে রেখে জীবন ভোর আপনার সংসারে দেখভাল করছে। কতদিন বলেছি বউ ছেলেকে এখানে নিয়ে আয়। কে শোনে কার কথা? লোকের বাড়িতে বউ ছেলেকে রাখতে কার না আত্মসম্মানে লাগে। আমরা কি ওকে পর ভাবি বলো? সে কথা বুঝলে তো হতো। তার উপর এদিকে ছেলেটাও নাকি। উফ, ভীষণ দুষ্টু। তোমার ছেলে যে কি দুষ্টু হয়েছে আমি বলতে পারবো না। আমার তো কোনো কথাই শোনে না। ওর তো পড়াশোনা হবে বলে অন্তত আমার মনে কি হয়। করব বলো? আয় উপার্জনের জন্য আমাকে দূরে দূরে থাকতে হয়। বাবা দূরে দূরে থাকলে ছেলে মেয়ে কি আর মাকে অতটা ভয় পায় বলুন? সবই বুঝি বৌমা, ভাবছি কি ভাবছেন বাবা? ভাবছি সতীশকে বলবো কয়েকদিন ছুটি নিয়ে বাড়িতে বউ ছেলের সাথে দেখা করে আসতে। তাই করুন বাবা, তাই করুন। স্বামীর মুখটা দেখে বেচারি বউটা একটু শান্তি পাবে। ভীষণ শান্তি পাবো। তুমি এলে আমি সত্যি খুব শান্তি পাবো, আর ছেলেটাও খুব খুশি হবে। সত্যি তুমি আসবে তো? হ্যাঁ গো, আসবো। তোমাকে আর ছেলেকে নিয়ে খুব আনন্দ করব। আর শোনো, হ্যাঁ বলো। গত মাসে যে টাকাটা পাঠিয়েছিলাম সেই টাকায় সংসার চলছে তো? কতবার বলেছি যে ওসব চিন্তা করে নিজের মন খারাপ করবে না। আরে চিন্তা কি সাধে করি? এত অভাব অনটনের মধ্যে, দুঃখ কষ্টের মধ্য দিয়ে কি করে যে তুমি সংসারটাকে সামলাও সেটাই ভাবছি। তোমার খুব কষ্ট হয় তাই না? তোমাকে এত কিছু ভাবতে হবে না। তুমি নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখো। ছেলেটার সঙ্গে কথা বলার জন্য মনটা খুব ছটফট করছে। ছেলে এলে অবশ্যই তুমি আমার সঙ্গে কথা বলিও। উফ, করব করব, নিশ্চয়ই করব। ছেলে এলেই তোমাকে ফোন করব। দেখি তোমার দুষ্টু ছেলে এখন কোথায় আছে। ঠিক আছে, রাখছি। আচ্ছা। কিরম কেমন মজা পেলি? ভীষণ মজা পেলাম রে বিজয়। আমটা না খুব মিষ্টি। ওই দেখ দেখ কিপ্টে শঙ্কর আসছে। শুধু কিপ্টে নয় রে, লোকটা না ভীষণ খারাপ। বাড়িতে একটু কিছু হলেই না বউকে ধরে পেটে। ওদিকে বউকে দিয়ে ভালো ভালো রান্না করাবে, অথচ খাবার বেলা বউকে খেতে দেবে না। ঠিক বলেছিস। লোকটা নাকি নিজে খাওয়ার পর বাকি মাংসের টুকরোগুলো গুনে গুনে রেখে দেয়। পরে খেতে বসে যদি এক টুকরো মাংস কম পায়, জলদস্যুর মতো বউকে ধরে পেটে। তাই নাকি? তাহলে লোকটাকে একটা উচিত শিক্ষা দিতেই হয়। চল। আমি তো ভূত দেখছি না। আমি তো ভূত দেখছি না। উড়ি বাবারি, উড়ি বাবারি, উড়ি বাবারি। কি রে, কেমন ওষুধ দিলাম? ওষুধ কোথায় রে? এ তো পাক্কা ইনজেকশন।
অ্যাকশন। তাও আবার মাথার উপর। কি করছিস? এখানে দুষ্টুমি হচ্ছে? হ্যাঁ চল। মা লাগছে, ছাড়ো মা, আর ছাড়ো মা, লাগছে মা, লাগুক ছাড়ো। লাগুক যাক ছিঁড়ে। ওদিকে বাবা ছেলে ছেলে করে মরছে আর উনি এখানে দুষ্টুমি করছেন। চল বাড়ি চল 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 বলছি। সতীশ না হয় মোবাইলে বউ ছেলের সাথে কথা বলতে ব্যস্ত আছে, কিন্তু নান্টু, সকাল থেকে নান্টুকেও তো দেখছি না। চল আজ জমি দখল নিয়েই ঘরে ফিরবো, প্রয়োজনে জমিটা রক্তের বন্যায় ভাগ। দাদান দেখো, আমি এই ছবিটা এঁকেছি, কেমন হয়েছে? বাহ, ভারী সুন্দর হয়েছে। আমার দিদি ভাই এত সুন্দর ছবি এঁকে শিখেছে। হ্যাঁ, বাবু বাবু, সর্বনাশ হয়ে গেছে বাবু। কি হয়েছে? পঙ্কজ চালান আবারও লোকজন নিয়ে আপনার জমির দিকে যাচ্ছে। কি বললি? ও আবার আমার জমিতে ঝামেলা করতে এসেছে? হ্যাঁ বাবু। নান্টু, সতীশকে ডাকতো। আচ্ছা বাবু। সতীশ দা, ও সতীশ দা। বাবু বাবু, নান্টু বললো হঠাৎ আপনি রেগে গেছেন, কি হয়েছে আপনার? রেগে যাবো নাকি চুপ করে থাকবো? নান্টু কি বলছে শোন, ওই পঙ্কজ সান্যাল আবার আমার জমিতে ঝামেলা করতে এসেছে। আজ আমি একটা শেষ দেখেই ছাড়বো। আপনি মাথা ঠান্ডা করুন তো বাবা, এসব ঝুট ঝামেলা আমার খুব ভয় করে। এসবের কারণে আপনার ছেলের রক্তে আমার শাখা সিঁদুর সব ধুয়ে মুছে শেষ হয়ে গেছে। অকালে বিধবা হয়েছি। এখন বেঁচে থাকা যেটুকু ইচ্ছে তা শুধু আপনার আর মেয়েটার মুখের দিকে তাকিয়ে। তুমি বললেই হলো বাপ দাদার সম্পত্তি ছেড়ে দেবো, তাও আবার ওই পঙ্কজ সান্যালের মতো অমানুষের কাছে হেরে গিয়ে। পুত্র শোকের যন্ত্রণা আমাকে বাঁচিয়ে রেখে মেরে ফেলেছে বৌমা, কিন্তু আইনের দ্বারস্থ হয়েও আমার পুত্রের হত্যাকারীকে চিনতে পারলাম না। তবে আমি নিশ্চিত আমার ছেলের মৃত্যুর পিছনে ওই পঙ্কজ সান্যালের হাত রয়েছে। আমি ওকে কিছুতেই ছাড়বো না। সতীশ, লোকজন নিয়ে জমিতে চল। আচ্ছা বাবু। শোন পঙ্কজ সান্যাল, তোর এত বড় সাহস, তুই আবার আমার সাথে জমি নিয়ে ঝামেলা করতে এসেছিস? ঝামেলা করতে তো আসিনি বাবু, আমি তো এসেছি জমিটা দখল করতে। আর প্রমোটারের সাথে তো আমার কথা হয়েই আছে। দেখি তুই কেমন করে আমার জমি দখল করিস। এই জমিটা তোমার নয় আদিত্য নারায়ণ বাবু, এই জমিটা আমার বাবার। আর সাহসের কথা বলছো, সাহসের দেখেছো কি? আজ তোমাকে দেখাবো সাহস কাকে বলে। দেখেছেন বাবু, ওইটুখানি বাচ্চা ছেলে নাক টিপলে দুধ বাড়ায়, তার এত বড় সাহস ধমক দেয়। শোন পঙ্কজ সান্যাল, আমার বাপ দাদার সম্পত্তি হওয়া সত্ত্বেও এই জমি বাবদ তোকে আমি দুবার বড় অঙ্কের টাকা দিয়েছি, কারণ আমি কোনো ঝামেলা করতে চাইনি বলে। ঝামেলা আপনি করেননি বলে ওই পঙ্কজ সান্যাল আপনাকে পেয়ে বসেছে। আজ আমি ওকে উপযুক্ত শিক্ষা দিয়েই তবেই এখান থেকে আমি যাব। আয় আয় শালা, দেখি কার কত বড় হিম্মত। সব কটাকে কেটে এই জমিতে পুঁতে রেখে দেবো। আয় আয় দেখি, আয়। দেখ শালা কেমন লাগে, দেখ। এ কি হলো সতীশ, এ কি হলো? ড্রাইভার, ড্রাইভার, গাড়ি রেডি করো। না বাবু, সতীশকে এক্ষুনি হসপিটালে নিতে না হবে। বাবু, হাসপাতালে যাবার সবাই হ্যাঁ বল। আমার নেই বাবু। আমার দিন শেষ হয়ে আছে বাবু, আমার দিন শেষ হয়ে আছে বাবু। হ্যাঁ, আমার বউ আর ছেলেকে আপনি দেখবেন বাবু, আপনি দেখবেন। হ্যাঁ, আমি তোকে কথা দিচ্ছি সতীশ, তোর বউ ছেলেকে আজীবন আমি দেখবো। আমি তোকে কথা দিচ্ছি, আজীবন দেখবো। না সতীশ, না না, এ কি হলো? এমনটা তো হবার কথা ছিল না। না না সতীশ, না না। কি হলো মা, ফোন তুলছে না? আরে বেজে যাচ্ছে ফোনটা, তো বাবা তো ধরছে না। হয়তো বাবা কোনো কাজে ব্যস্ত আছে।
তাই হবে বোধহয়। এখন উত্তর দিতে পারছেন না, অনুগ্রহ করে। বুঝলি খোকা, আমার না মনটা কেমন কি ডাকছে। মনে হচ্ছে তোর বাবার কিছু হয়নি তো। আমরা বরং তোর বাবার কাছে যাই। আয় তো, চল। কোথায় যাচ্ছ জয়ন্তী? আমরা বাড়িতে ফিরে যাচ্ছি বাবু। না না জয়ন্তী, তোমরা কোথাও যেতে পারবে না, তোমরা আমার বাড়িতেই থাকবে। সতীশের মৃত্যু শয্যায় আমি সতীশকে কথা দিয়েছি। কিন্তু স্বামীর ভিটে ছেড়ে কোথাও গিয়ে থাকতে পারবো না বাবু। আমি বিজয়কে আপনার কাছে রেখে যাচ্ছি। ওর পড়াশোনায় একেবারে মন নেই। ওকে যদি একটা কোনো কাজ দিয়ে ওর ভবিষ্যৎ করে দেন তাহলে খুব ভালো হয়। না মা, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমার কথা বলতে নেই বাবা, আমাকে তোমার ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব, কেমন? হ্যাঁ, তুমি থাকো না আমাদের সাথে, তাহলে আমিও একজন খেলার সাথী পেয়ে যাব। মিষ্টি মেয়ে, আপনি আমার স্বামীকে কথা দিয়েছিলেন, তাই বিজয়কে আমি আপনার কাছে রেখে গেলাম। ওকে একটু সামলে রাখবেন। ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না, বিজয় তো আমারও নাতির মতো। আজ আমি আসি বাবু, আসি বৌদিমণি। নান্টু, হ্যাঁ বাবু, বলুন।
বলছি সতীশের ছেলেটাকে তো স্কুলে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ বাবু। আমার জমি দখল করতে গিয়ে সতীশ নিজের প্রাণ বিসর্জন দিয়েছে। ওর অবর্তমানে ওর বউ ছেলেকে তো আমাকেই দেখতে হবে। আপনি ওটা নিয়ে কিচ্ছু ভাববেন না বাবু, আমি সব ব্যবস্থা করে ফেলবো। দাদাই আজকে থেকে আমি আর গাড়িতে স্কুলে যাব না। কেন গাড়িতে স্কুলে যাবে না কেন? না, যাব না। আজ থেকে আমি বিজয়ের সাথে হেঁটে হেঁটে স্কুলে যাব। ও এই কথা, ঠিক আছে ঠিক আছে, আমার দিদি ভাই যা বলবে তাই হবে। তাহলে বিজয়কে তো তোমার স্কুলে ভর্তি করে দিতে হবে। হ্যাঁ, তাহলে তো খুব ভালো হবে দাদাই। মোটেও ভালো হবে না বাবু, আমার ওই পড়াশোনা একদম ভালো লাগে না। আপনি যদি আমাকে ওই পড়াশোনা চক্করে ফেলতে চান, আমি ঠিক পালিয়ে মায়ের কাছে চলে যাব। কিন্তু এ বাবা, কি বলছে ছেলেটা? এ তো সাংঘাতিক কথাবার্তা। পড়াশোনার ভয়ে ছেলেটা পালিয়ে যাবে? হ্যাঁ, যাব, ঠিক পালিয়ে যাব। পড়াশোনা করবে না তো কি করবে বিজয়? আমাকে যে কোনো কাজ দিন, আমি ঠিক করে দেবো। না না বিজয়, তোমাকে পালাতে হবে না। বাবু, এমন ছেলেকে লেখাপড়া শেখানো খুব একটা সহজ কাজ হবে বলে মনে হচ্ছে না। তার চেয়ে আপনি বরং ওর একটা কাজের ব্যবস্থা করে দিন। ঠিক আছে, আজ থেকে তুমি আমার দিদি ভাইকে স্কুলে নিয়ে যাবে, স্কুল থেকে নিয়ে আসবে, আর বিকেলবেলা ওর সাথে খেলাধুলো করে কাটাবে। কেমন, পারবে তো? হ্যাঁ, ঠিক পারবো, দেখবেন আমি সব সামলে নেব। এখন আমি কি করি বলো তো? তুমি তো আমাদের দুজনকে রেখে চলে গেলে। এরপর সব মেয়ের সাথ থাকে, সে যেন সিঁথিতে সিঁদুর নিয়ে পড়তে পারে। আমার তো সে সাধন পূর্ণ হলো না। আমি এখন কি করি? আমি যা সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। কি সহ্য করতে পারছো না বিজয়? মায়ের কষ্ট। মা তো আমাকে নিয়ে ওই বাড়িতে থাকতেন, বাবা তো আমাদের ছেড়ে ভগবানের কাছে চলে গেলেন। তার জন্য আমি এখানে, আর মা বাড়িতে একা, বড্ড একা। তাই মায়ের কথা মনে করলে খুব কষ্ট হয়। তুমি খুব ভালো, কত কিছু বুঝতে পারো। কিন্তু জানো তো কি, তোমার মুখে হাসি না দেখলে আমার খুব কষ্ট হয়। কেন তা ঠিক বলতে পারবো না, কিন্তু তোমার মুখে যদি একটু হাসি খুঁজে পাই তাহলে আমার খুব ভালো লাগে। ও তাই বুঝি? ওই দেখো স্কুলে চলে এসেছি, তাহলে তুমি এবার যাও। আচ্ছা, ঠিক সময় নিতে চলে এসো কিন্তু। ঠিক আছে। এ ফেরিওয়ালা, মেয়েদের কপালের টিপ, কানের দুল, চিরুনি নেবে গো। ফেরিওয়ালা, মেয়েদের কপালের টিপ, চিরুনি ও দাদু, নেবে দাদু। গো। খুব সুন্দর তো চিরুনিটা, কত দাম? এটা দাম মাত্র 15 টাকা। তুমি নেবে দাদু ভাই? যাব বাবা, দাদুভাই বলে তো তুমি মায়াটাই বাড়িয়ে দিলে। কিন্তু আমার কাছে তো এক পয়সাও নেই। চিরুনিটা তো অনেক সুন্দর। আহ, একটু আস্তে আস্তেও তো, খুব লাগছে আমার। এটা কি আমার দোষ? এটা তো তোমার এই খারাপ চিরুনির দোষ। অমনি চিরুনির দোষ হয়ে গেল না? হ্যাঁ তাই, আমি বরঞ্চ তোমায় মেলা থেকে একটা নতুন চিরুনি কিনে দেব। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। দাদু ভাই, কি ভাবছো? নেবে না চিরুনিটা? নিতে তো হবেই, কিন্তু আমার কাছে তো একটা টাকাও নেই। একটা কাজ করি বরং, তুমি তো রাস্তায় রাস্তায় ব্যবসা করে বেড়াও, তোমার তো টাইমটা জানার খুব দরকার। তুমি বরঞ্চ আমার এই ঘড়িটা নাও, আর তোমার এই চিরুনিটা আমাকে দাও। তাহলে আসি। আর কতক্ষণ অপেক্ষা করবি তিথি? অনেকটা সময় যে গেল। বিজয় হয়তো তোকে আজ নিতে আসতে ভুলেই গেছে। না না, বিজয় সব ভুলে গেলেও আমাকে নিতে আসতে ভুলবে না। কিন্তু আমি তো বেশি দেরি করতে পারবো না। বেশি দেরি করলে মা আবার আমায় বকবে। তবে আমি যাই তিথি। আচ্ছা, আবার স্কুলে দেখা হবে। ফেরিওয়ালা, ফেরিওয়ালা,
মেয়েদের কানের দুল, কপালের টিপ, ঘড়ি, বেল্ট, চুড়ি নেবে। এ ফেরিওয়ালা, মেয়েদের কানের দুল। ও ফেরিওয়ালা দাদু একটু দাঁড়াও না গো। খুব সুন্দর দেখতে তো। বাড়ির জন্য মন খারাপ করছে? বাহ, তোমার ঘড়িটা তো খুব সুন্দর। গত বছর আমার মামা পুজোতে দিয়েছিল, কিন্তু ঘড়ির বেল্টটা খুব বাজে। আমি বরঞ্চ তোমায় একটা বেল্ট কিনে দেবো, কেমন? ঠিক আছে। এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা আমি একটা বন্ধুকে উপহার দেব, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। দিদি ভাই, আমি বুড়ো মানুষ, রাস্তায় রাস্তায় ফেরি করে আমার নিজের জীবনটা কোনো মতে বাঁচিয়ে রেখেছি, কিন্তু তোমাকে তো এটা আমি তোমাকে কোনো পয়সা ছাড়া দিতে পারবো না দিদি ভাই। এ কি চুল? হ্যাঁ তুমি গো। চুল নাও? হ্যাঁ হ্যাঁ, নেই। তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। তুমি আমার চুল কেটে নাও, আর এই ঘড়ির বেলটা আমায় দিয়ে সে দাও। কি? না না, তা হয় না দিদি ভাই, তা হয় না। কেন তা হয় না? না। তুমি আমার চুল কেটে নাও। না না দিদি ভাই, আমি পারবো না, আমি পারবো না। তার চেয়ে বরং তুমি এক কাজ করো, তুমি এই ঘড়ির বেলটা নিয়ে যাও, আমাকে কোনো পয়সা তোমায় দিতে হবে না। না না, তা হয় না। তুমি আমার চুল কেটে নাও। না না, আমি পারবো না দিদি ভাই, আমি পারবো না। তুমি এটা ধরো, তুমি এটা ধরো। না, বেশি বকো না তো। তুমি আমার চুল কেটে নাও। অদ্ভুত মেয়ে, সামান্য একটা ঘড়ির বেল্ট পাবার জন্য ওর নিজের চুল কেটে দিল। বন্ধুর প্রতি ভালোবাসার খুব জোর আছে তো। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো বুঝি? হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। এত দেরি করলে কেন? চলো, যেতে যেতে সব বলছি। চলো। দেখো তো, তোমার জন্য এনেছি। কেমন হয়েছে? খুব সুন্দর চিরুনি তো। টাকা কোথায় পেলে? টাকা আবার কোথায় পাবো? আমার ঘড়িটা ফেরিওয়ালা দাদুকে দিয়ে দিলাম, আর তোমার জন্য এই চিরুনিটা নিয়ে এলাম। কি হলো, মুখটা কালো হয়ে গেল কেন? আমি আমার শখের চুল কেটে বিক্রি করে ফেরিওয়ালা দাদার কাছ থেকে এই বেল্টটা নিলাম, আর তুমি তোমার ঘড়িটা বিক্রি করে দিলে। সে কি, শখের চুল কেটে ফেললে? হ্যাঁ, কেটে ফেললাম। আমি কি স্কুলে টাকা নিয়ে গেছি নাকি? দেখো বিজয়, দোলনা। আমি দোলনা চড়বো।
তোর চোখে চোখ রেখে আজ ভেসে যেতে চাই আমি, বৃষ্টির মতো তোরই জলে ভিজে যেতে চাই আমি। ভাসিয়ে নিয়ে যা আমায় তোরই সাথে, উড়িয়ে নিয়ে যা আমায় তোরই পাশে। তুই ছাড়া লাগে না আর কিছুই ভালো, সাদা কালো স্বপ্নের দেশে জ্বালিয়েছিস তুই আলো। হা হা হা। রং তুলি দিয়ে লিখেছি এ হৃদয়ে শুধু তোরই নাম, শুধু তোরই নাম। তোর মনের গভীরে মাঝি হয়ে পাড়ি দিতে চাই আমি। ভাসিয়ে নিয়ে যা আমায় তোরই পাশে, উড়িয়ে নিয়ে যা আমায় তোরই সাথে। তোর স্বপ্ন নিয়ে সাজিয়েছি এ হৃদয়ে শুধু তোরই দেশ, শুধু তোরই দেশ। ওহ তোর শূন্য ঘরে এক হয়ে ভরিয়ে দিতে চাই আমি, ভাসিয়ে দিতে চাই আমি। ভাসিয়ে নিয়ে যা আমায় তোরই সাথে, উড়িয়ে নিয়ে যা আমায় তোরই পাশে। ভাসিয়ে নিয়ে যা আমায় তোরই সাথে, উড়িয়ে নিয়ে যা আমায় তোরই পাশে। বিজয়, এই বিজয়, এই বিজয়। হ্যাঁ? কি হলো বিজয়? অমন করে কি দেখছো? কি ভাবছো? তোমাকে, শুধু তোমাকেই দেখছি, তোমাকে নিয়েই ভাবছি। তুমি কি আমার মনের কথাটা বোঝো না? এই বিজয়, কি রে বাবা, এমন করে তখন থেকে কি দেখছো? হ্যাঁ বলুন মেম সাহেব। আবার সে মেম সাহেব? আচ্ছা বিজয়, তুমি তো আমাকে ছোটবেলায় মেম সাহেব বলতে না, তখন তো তুমি করেই বলতে। ছোটবেলার কথা ছাড়ুন তো, এখন তো বড় হয়েছি, তাই বুঝতে শিখেছি। আর বড় লোকের মেয়েকে মেম সাহেব বলেই ডাকতে হয়। হ্যাঁ হতে পারে আমি বড় লোকের মেয়ে, কিন্তু তুমি আর আমি সেই ছোটবেলা থেকে তো বন্ধু। তা বললেই কি হয় মেম সাহেব, সমাজের তো একটা রীতিনীতি আছে। হাসছো? ওফ, তোমার সাথে না পেরে ওঠা দেয়। চলো, অনেক দেরি হয়ে গেছে, এবার তো সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে। চলো। দুদিন আগে কলপ করলাম, এর মধ্যেই চুলে পাক ধরে গেল। শালা ধাপ্পা দিয়ে পয়সা নেওয়া, তা দেখাচ্ছি মজা।
আবার ভাঙলি? ভাঙ ভাঙ, যত ভাঙবি তত নতুন হবে। দাদু দেখো তো কেমন লাগছে। আরে বাবা, কি ব্যাপার এত সেজে গুজে? কোনো মেয়ে ছেলে চক্করে পড়লি? আরে কি যে বলো না তুমি, অ্যাকচুয়ালি কি না আজকে কলেজে কোনো ক্লাস নেই বুঝলে তো, তাই ভাবছিলাম ক্যাম্পাসে গিয়ে বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়ে আসি। তার জন্য এত সাজগোজ তো হবে না, এত হ্যান্ডসাম সেজে। বল না, অন্য কিছু ব্যাপার আছে নিশ্চয়ই। আরে ছাড়ো না সেসব কথা, বলো না কেমন লাগছে। দারুণ, দুর্দান্ত। আমার তো ভয় হচ্ছে কোনো মেয়ে না তোকে তুলে না। আচ্ছা দাদু আমি তাহলে আসছি, হ্যাঁ ফিরতে একটু লেট হবে। আর শোনো তুমি কোনো চিন্তা করবে না, ঠিক সময় কিন্তু খেয়ে নেবে, হ্যাঁ মনে করে খেও কিন্তু। ওকে বাবা। চিন্তা করবো না মানে? আজ পর্যন্ত এটাও করতে পারলাম। পাকা চুল কালো করতে করতে আমার আন্টুদা কি করছো তুমি বলো তো? বুঝে গেছি, আমি পুরো ব্যাপারটা বুঝে গেছি। তোর দোকানের সব মালপত্র পাক্কা 2 নম্বর। আন্টুদা কাস্টমার সামনে কি যাতাবো? রাখ তোর কাস্টমার। তাই তো ভাবি, 2 দিন যেতে না যেতেই আমার চুল সাদা হয় কি করে? তুই শালা 2 নম্বর, তোর দোকানের সব মালপত্র শালা পাক্কা 2 নম্বর। আন্টুদা এই 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 কে রে? কি খবর বল? বারবার করে বলেছি কিন্তু এই রাহুল, মদনা ফন্দনা বলে ডাকবি না কিন্তু আমায়। আচ্ছা তোকে কি বলে ডাকবো বলতো? কেন আমার নামটা আমি জানিস না? ভুলে যাও কেন তো? এই নাকি তুই ফার্স্ট ক্লাস ফার্স্ট হোস, এটা সে আমার নাম মনে রাখতে পারে না, ফালতু ছেলে কোথাকার। ওই এক তোর হাটের নাম আমি কেন আমার 14 গোষ্ঠীও মনে রাখতে পারি। হাতাহাতি হয়ে যাবে কিন্তু রাহুল, আজকে বলে দিলাম, ওই আমার নাম নিয়ে বলবি না ফালতু কথা। ওটা আমার স্বর্গীয় ঠাকুরদার নাম, ঠাকুরদা। আরে রেগে যাচ্ছিস কেন? তুই তো আমার বন্ধু নাকি? আচ্ছা তুই শোন, তুই আমাকে পুরো নামটা একবার বল, আমি মনে রেখে দেবো। বল। লাস্টবার বলবো, একবারই লাস্ট বল। আমার নাম হচ্ছে গোপাল কৃষ্ণ মদন মোহন মল্লিক। আরেকবার বল। গোপাল কৃষ্ণ মদন মোহন মল্লিক। আবার বল। গোপাল কৃষ্ণ মদন মোহন মল্লিক। নামটা কি কাগজে লিখে কপাল লাগাবো নাকি গলায় ঝোলাবো একটা ওরকম? নাম মনে রাখতে পারে না। কুল কুল বস কুল। তার মানে তোর নাম হলো মদন মোহন। গোপাল কৃষ্ণ আগে আছে, পরে একটা মল্লিক আছে। তুই তো আমার বন্ধু না, তোকে আমি মদনা বলে ডাক। খারাপ হচ্ছে কিন্তু, আমি মেরে ফেলে দেবো কিন্তু, আমি বলে দিলাম কিন্তু, আগাস না। দাঁড়া দাঁড়া, কুল কুল। দেখ তো এই মেয়েটাকে চিনতে পারিস কিনা? মেয়ে মানে? ডুবে ডুবে জল খাও? আরে না রে, দেখি বাইক রাখতে গিয়ে ফটোটা পেলাম। বাবা রে বাবা, কি রে? আরে কি দেখতে মারে বাবা, চোখটা এই যা। ওকে তো আমি কলেজে আগে কখনো দেখিনি। আরে এই বলছি, এই মেয়েটা নতুন ভর্তি হয়েছে, কলেজে কখনো ক্লাস করতে দেখেছিস ওকে? হবে কোনো বাড়ির সুন্দরী মেয়ে? এত বড় বাড়ির সুন্দরী মেয়ে তুই, তোর ফটো যেখানে সেখানেই পড়ে থাকবে? এত বড় হয়েছিস তবু আজও নিজের জিনিসপত্র গুছিয়ে রাখতে শিখিসনি? তুমি শুধু শুধু বকছো মা আমাকে। আমি কি ইচ্ছা করে ছবিটা হারিয়েছি বলো?
কি হলো রে, সকাল সকাল মা মেয়ে তো ঝগড়া কিসের? দেখো না দাদাই, মা আমাকে সকাল থেকে শুধু শুধু বকে যাচ্ছে। আমি একদম শুধু শুধু বকছি না বাবা। শুনেছেন আপনার আদরের দিদি ভাই কি করেছে? কি করেছে? ফটো হারিয়ে ফেলেছে। ফটো হারিয়ে ফেলেছে? কার ফটো? আর একটা সামান্য ফটো নিয়ে এত চিৎকার করার বা কি আছে? সামান্য সামান্য ব্যাপার এটা? বিয়ের বয়সী মেয়ের ফটো বলে কথা। তাছাড়া আজকালকার দিনে ছেলেদের মতিগতি একদম ভালো না। মা এবার একটু চুপ করো না প্লিজ, তোমার এসব কথা আমার একদম ভালো লাগছে না। তোর ভালো লাগবে কেন? কোথাকার কোন বাজে ছেলের হাতে গিয়ে যদি ফটোটা পড়ে? চারিদিকে কত রকম আজে বাজে খবর শোনা যায়। বাজে ছেলেরা ভালো ফটোটাকে খারাপ করে মেয়েদের ব্ল্যাকমেল করে। মা তুমি এসব বাজে চিন্তা বন্ধ করে যাও না, একটু নিজের কাজে গিয়ে মন দাও না। যেদিন মেয়ের মা হবি তো সেদিন বুঝবি আমি কেন এত বাজে চিন্তা করছি। আহ বৌমা, সেই কখন থেকে মেয়েটাকে বকেই যাচ্ছ। আপনি চুপ করুন তো বাবা। আপনার আশকা পেয়েই মেয়েটা এত বেখেয়ালি হয়েছে। মায়ের কথা নিয়ে একদম চিন্তা করিস না তো দিদি ভাই। ছবি হেলে তো কি হয়েছে, তুমি আমার নাতনি। তোমার দিকে কেউ আঙুল তুলে তাকালে সে আঙুলে আমি কেটে নেব। এই আর শুধু তোর এই আঙ্গুলটাই কেটে নিলাম, এরপরে যদি এই রকি সানারের দিকে আঙ্গুল তুলে তাকাস সেদিন তোর আঙ্গুল না পুরো গলাটাই কেটে নেব। আমার ভুল হয়ে গেছে, আর এরকম হবে না, হবে না, এরকম আর হবে না। আহ 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 এই যা। এই তোর এই আঙ্গুলটা নিয়ে যা। এই আঙ্গুলটা ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখবি, এই রকি সান্যালকে সারা জীবন মনে রাখার জন্য, বুঝলি? চল হট, হট এখান থেকে। বুঝলি রাহুল, অটোওয়ালি নিয়ে অনেক কথা হলো, এবার একটা কাজ কর, তুই বাড়ি যা, একটু আঠা দিয়ে তোর বাড়ির দেয়ালে অটোওয়ালির ছবিটা চিপকে দে। কেন রে? আমার বাড়ির দেওয়ালে কেন রাখবো? একটা অচেনা অজানা মেয়ে, তাও আবার রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ফটো, কেন লাগাবো? তুই এরকম আনরোমান্টিক কেন রে? তুই ভাব, সকালবেলা ঘুম থেকে উঠলি, চোখ খুললি, তোর চোখের সামনে একটা সুন্দরী মেয়ে। আহা আহা, কি মিষ্টি না? আজকে তুই ছবিতে দেখছিস ওকে, এরকম হতেও পারে যে এর সঙ্গে হয়তো কোনোদিন তোর দেখা হয়ে গেল, তখন দেখবি ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছে, চোখে চোখে কথা হলো, মুখে কিছু বলো না, মন নিয়ে খেলা করো, একই ছলো না। ওই কল্পনায় ভেসে যাস না বাবু, কল্পনায় ভেসে যাস না। ঠিক আছে, তাহলে কাজ কর, বুকে বাঁধিয়ে রাখ, মনের কাছাকাছি রাখ। তাই? ঠিক আছে, একটা ফিলিং হচ্ছে না তোর মধ্যে? চল চা খেয়ে আসি। কি বলিস? রেখে দে, ততক্ষণ বড় চা বিস্কুট খাই। চ সেটা কাউন্টারে দে। কিছু খাবো না আমি, আমার খিদে নেই।
এত রাগ করলে হয় মা? আমি কি তোর খারাপ চাই বল? আমি তো তোর ভালোর জন্যই বলি। নে মা, খেয়ে নে, একটু খেয়ে নে। বললাম তো আমার খিদে নেই। এ কি মেম সাহেব, আপনি এখনো তৈরি হননি? আপনার তো কলেজে যাওয়ার সময় পেরিয়ে গেল। এই যে বাবা বিজয়, তুমি বলো, মা হয়ে নয় মেয়েকে একটু বকেছি, তাই বলে এত রাগ? সেই কখন থেকে বলছি খেয়ে নে খেয়ে নে, দেখেছো আমার কথা পাত্তাই দিচ্ছে না। ওদিকে আমার কত কাজ পড়ে আছে বলো তো। আপনি কোনো চিন্তা করবেন না মাসিমা, আমি মেম সাহেবকে ঠিক সামলে নেব। আচ্ছা বাবা, তাই করো, আমি তাহলে যাই। কি হলো মেম সাহেব, কি হয়েছে বলুন? আরে আমাকে অন্তত বলুন, মুখটা তো দেখে মনে হচ্ছে চাঁদে গ্রহণ লেগেছে। জানো তো বিজয়, আমার ওই সুন্দর শাড়ি পরে তোলা ছবিটা যেটা বলেছিলে খুব সুন্দর হয়েছে, ওটা কোথায় যেন হারিয়ে ফেলেছি। তাই নিয়ে মা এতক্ষণ ধরে বকলো আমাকে। ও এই ব্যাপার, তা ছবিটা হারালেন কি করে? জানি না, তবে যতদূর সম্ভব কলেজ ক্যাম্পাসে নিজের অজান্তে কোথাও একটা হারিয়ে ফেলেছি। এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। কে চিন্তা করছে? এই যে আমার মা জননী, সকাল থেকে শুধু বাজে বাজে চিন্তা করছে, আমাকে বকছে, চিন্তা করছে, আমাকে বকছে। যা হোক, আপনি খাওয়াটা সেরে চটপট তৈরি হয়ে নিন। এদিকে তো আপনার আবার কলেজে যাওয়ার সময় পেরিয়ে গেল। না বিজয়, আজ ভাবছি কলেজ যাব না, দাদাইকে বলে তোমাকে নিয়ে বিকেলে একটু বেরোবো। যথা আজ্ঞা মেম সাহেব, তাই হবে। বাহ, এই তো এবার পূর্ণিমার চাঁদ উঠেছে। বসে আছি পথ চেয়ে, আগুনেরই গান গেয়ে, যত ভাবি ভুলে। কাজে নতুন জয়েন করলে বুঝি? ঠিক বুঝতে পারলাম না, আপনি কি বলতে চাইছেন? আরে বলছি কাজে নতুন জয়েন করলে তো। হ্যাঁ নতুন, আজই প্রথম। তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চিনে যাবে, চিনে যাবে, দুদিন গেলেই আমাকে ঠিক চিনে যাবে। তা তোমার নামটা কি? মধু ঢালি। কি বললে? মধু ঢালি? হ্যাঁ মধু ঢালি। তা আপনার নামটা? বোতল ধরি। এ মা, এ আবার কেমন নাম? বোতল ধরি কেন? নাম হয় নাকি? কেন হবে না? তুমি যদি মধু ঢালতে পারো তাহলে আমার বোতল ধরতে দোষটা কোথায়? ওরে বাবা, বুড়ো ঢং দেখে আর বাঁচি না। কি গো, ভয় পেয়ে গেলে নাকি নান্টু কাকু? না, বলো বলো। মধু খাওয়ার অভ্যাসটা তোমার গেল না। এই বাড়িতে কাজের মেয়ে আসতে না আসতেই চলে যায়। বাড়ির কর্তা গিন্নি যদি একবার জানতে পারে, তা তোমার চাকরিটাই না চলে। না না না, চাকরি চলে যাবে? গেলেই হলো। আমি বলি কবেকার লোক, তবে নামটা ভারী মিষ্টি, মধু ঢালি। ওসব চাকরি বাকরির কথা রাখুন তো বাবা। আপনার কি কোনো কিছুর অভাব আছে যে নাতনিকে পড়াশোনা শিখিয়ে চাকরি করাতে হবে? আরে বাবা, সে কথা কে বলবে? চাকরির কথা না হয় ছেড়েই দিলাম, আগে মেয়েটা কলেজ তো শেষ করুক, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। কেন, পড়াশোনা করতে করতে কোনো মেয়ের বিয়ে হয় না বুঝি? হয়, কিন্তু আমি আমার নাতনিকে উচ্চ শিক্ষিত করে তবেই বিয়ে দেবো। আমি অত শত বুঝি না। ভালো চাকরি করা ভালো একটা ছেলে দেখে নাতনির বিয়ে দিন। মেয়ে বড় হয়েছে তো, তাই মা হিসেবে আমার খুব চিন্তা হয়। তুমি খামোখাওয়া তো চিন্তা করো না তো বৌমা। বললেই হলো, আজকালকার দিনে চিন্তা ভাবনা না করলে বেঁচে থাকা দেয়, বুঝলে বাকি চরণ কাকা? অত কথা না বলে একটা চা দিয়ে তো বাবা। বললাম তো, চিন্তা ভাবনা করে দেখলাম যে তোমার চার বাকি টাকা শোধ না হলে তোমাকে চা দেওয়া যাবে না। হ্যাঁ বলছি তো দিয়ে দেবো। এসব কথা না অনেক শুনেছি। তুমি যে কেমন লোক সেটা আমার জানতে বাকি নেই। আর নিজের বাড়িতে আগুন লাগলে তুমি ফায়ার সার্ভিসকে মিস কল করো, আর তুমি দেবে নাকি চার বাকি টাকা। হ্যাঁ দিন। আরে বাবা বলছি তো চায়ের পয়সা দিয়ে। তোমাকে চা দেওয়া যাবে না, একদমই না। ওই এখানে আদিত্য নারায়ণের বাড়ি কোথায় রে? আদিত্য নারায়ণ?
নামটা তো শুনেছি, কিন্তু বাইরে ঠিক কোন দিকে বলতে পারবো না। উনি হয়তো বলতে পারবেন। কোন দিকে বাড়িটা? সোজা গিয়ে ডান দিকে রাস্তা ধরে একটু এগিয়ে যাবে, একটু এগিয়ে বাম দিকে ঠিক শেষে উনার বাড়ি। এই টাকাটা রাখুন, চা বিস্কুট খেয়ে নেবেন। হ্যাঁ, শুনুন, উনার বাড়িতে অপরিচিত কারো প্রবেশ করা নিষেধ, কারণ উনার একটা সুন্দরী নাতনি রয়েছে, এই তো সামনের কলেজেই পড়াশোনা করে। আর বিজয় নামের যে ছেলেটা উনার বডিগার্ড। কিরে, এবার চাটা দে। কুনাল, নিউটাউনের খবর কত দূর হয়ে গেল? বিশেষ করে ওই আদিত্য নারায়ণের বাড়ির খবরটা অন্তত বল। হ্যাঁ বস, পুরো সঠিক খবর পেয়ে গেছি। এই মাত্র রুদ্রের সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, কিন্তু ওদের বাড়িতে বিজয় নামে একটা ছেলে থাকে। ওই ছেলেটার খোঁজটা ঠিক মতো পেলাম না বস। আরে রাখ, কোথাকার কোন ছেলে? আদিত্য নারায়ণের নাতনির খবরটা বল। ওই তো আমার তুরুপের আসল তাস। ভুলে যাইনি, আমি কিচ্ছু ভুলে যাইনি। আদিত্য নারায়ণের নাতনির খবরটা বল। সে তো দেখতে খুবই সুন্দরী, কলেজ ছাত্রী। তাই নাকি? কোন কলেজ তা কিছু জানতে পারলি? হ্যাঁ, সব খবর পেয়েছি বস, আপনি কোনো চিন্তা করবেন না। তাহলে তো গেমটা খেলার জন্য এবার নিউটাউনে পা রাখবি। হ্যাঁ বস। মা, ও মা, মা গো, কোথায় যাই? এই তো, বল কি হয়েছে? মা, বিজয়কে নিয়ে একটু বেরোচ্ছি। কোথায়? সারাদিন ঘরে বসে থাকতে কার ভালো লাগে বলো তো মা? তাই একটু বিকেলের হাওয়া গায়ে লাগিয়ে আসছি। ঠিক আছে মা, সাবধানে থাকবি। আর শোন, যাবার আগে দাদুকে বলে যাবে কিন্তু। ঠিক আছে, আসছি। মেম সাহেব বেরোচ্ছ বিজয়? হ্যাঁ বাবু, মেম সাহেব বললেন কোথাও বেরোবে না। ও আচ্ছা, ওই তো মেম সাহেব আসছেন। দাদাই বিজয়কে নিয়ে একটু বেরোচ্ছি, এই কাছেই যাব, একটু হেঁটে হেঁটে বিকেলটা কাটিয়ে আসি। সাবধানে যাবে, আর বিজয় তো সঙ্গে রয়েছেই। আর সন্ধ্যার আগেই কিন্তু ফিরে আসতে হবে। ঠিক আছে দাদাই, তোমাকে এত চিন্তা করতে হবে না, আমি ঠিকই তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা চলো বিজয়। আসছি বাবু। জানি না কে তুমি, সত্যি নিঃসন্দেহে তোমায় সুন্দরী বলতে হবে। তোমার মেঘ কালো চুল, কাজল কালো চোখ, তোমার মিষ্টি ঠোঁটের কোণে মিষ্টি হাসি, অপূর্ব সুন্দরী মেয়ে তুমি। আরে দাদু, এসো, আরে বসো না। কি রে, কি বিড়বিড় করছিস? কই না তো। ভাই, স্পষ্ট শুনলাম বিড়বিড় করছিস আর বলছিস না। ছাড়ো না দাদু। মুখে চোখে স্পষ্ট প্রেমের ভাব দেখা যাচ্ছে, তুই আমার কাছে লুকোচ্ছিস। এখনো জমে ওঠেনি, তবে জমে গেলে ঠিক জেনে যাবে। জমবে জমবে জমে একেবারে দই হয়ে যাবে। ফোনে পাননি বাবু, কিন্তু আমার ফোন তো ঠিকঠাকই আছে, কি জানি কি হলো। ও সব চিন্তা বাদ দিয়ে এখন কি বলছি শোন। হ্যাঁ বাবু বলুন। এই নে বাজার লিস্ট, যা যা লেখা আছে ঠিক ঠিক কিনে আনবি। একটু এদিকে হলে তোর বৌদিমণি কিন্তু আবার চিৎকার চেঁচামেচি শুরু করবে। তা না হয় বুঝলাম বাবু, কিন্তু বিজয়কে তো দেখছি না। তুমি আছো বলেই না একটু বেড়াতে বেরোতে পারি। কেন,
আমি না থাকলে বুঝি বেরোতে পারতেন না? পাগল তুমি? দাদু ছাড়তো আমায়, বান্ধবীদের সঙ্গে ছাড়তে চায় না, তার জন্যই তো ছোটবেলা থেকে তোমাকে আমার বডিগার্ড করে রেখেছে। হাসছো যে? আশেপাশের লোকজন কিন্তু তাই বলে, কিন্তু আমি এসব কিচ্ছু ভাবি না। আমি ভাবি তুমি আমার সেই ছোট্টবেলাকার বন্ধু, যাকে আমি আমার মনের সব কথা খুলে বলতে পারি। তোমাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি, কিন্তু আজও মনের কথাটা বলতে পারিনি, শুধু একটি ভয়ে। যদি এই বিজয়, চুপ কেন? ভাবছিলাম। ভাবছিলাম? কি ভাবছিলে? মায়ের কথা? ঠিক তা নয়। তা ঠিক কি? বলবে তো আমায়? অন্য কোনো একদিন বলবো ম্যাম সাহেব। অন্য কোনো দিন? ঠিক আছে, চলো। কবে যে তোমার দেখা পাবো ময়ূরী, সেই আশায় মনটা আমার ব্যাকুল হয়ে উঠেছে। তবে একদিন দেখা তো হবেই। সেদিন মন ভরে তোমাকে দেখব, আর মনে মনে তোমার রূপের বর্ণনায় কবিতার ছন্দ মেলাবো। দেখো তো বিজয়, কোন ড্রেসটা ভালো লাগছে? এসব তো আপনার অনেক আছে, এসব রেখে একটা শাড়ি নিয়ে নিন। শাড়ি? শাড়ি পরতে আমার একদম ভালো লাগে না। তাছাড়া শাড়িতে আমাকে যতটা মানায় তার থেকে এসব ড্রেসেই বেশি ভালো মানায়। দেখো আমাকে। ভুল বললেন ম্যাম সাহেব, বাঙালি মেয়েদের শাড়িতেই ভালো মানায়। আর তাছাড়া শাড়ি তো বাঙালি নারীর সংস্কৃতি, মূল্যবান ঐতিহ্য, এটাকে গুরুত্ব দেওয়া উচিত। ঠিক আছে, একটা শাড়ি দেখান তো। এবার খুশি তো? আরো দেখাচ্ছি, দাঁড়ান। হ্যাঁ, দেখো তো এটা। এই নিন, এটাতে আপনাকে খুব ভালো লাগবে। কোন শাড়িটা নেব বলো তো? এই শাড়িটায় আপনাকে খুব সুন্দর লাগে। এটা? এই শাড়িটা বলছো? একবার একটু খুলুন দেখি তো। বলছো এই শাড়িটা ভালো মানাবে? ভালো লাগছে? তাহলে এটাই দিয়ে দিন। এটার প্রাইস কত? 5000। ঠিক আছে, এটা প্যাক করে দিন। বস, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এদিকে সব ব্যবস্থাই করে রেখেছি। নিউ টাউনে বাংলো বাড়িটা সাজিয়ে গুছিয়ে কাজের লোকদের পুরো ফিটফাট করে রেখেছি, সেখানে থাকতে আপনার কোনো অসুবিধা হবে না। সাবাস, কাল থেকে আমার খেলাটা খেলবো। ওই আদিত্য নারায়ণের জন্য আমার বাবাকে মরতে হয়েছিল, আমাকে এই শহর ছাড়তে হয়েছিল। ওকে আমি কিছুতেই ছেড়ে দেব না। হিসেবটা আমি সুদে আসলে নিয়েই তবে ছাড়বো। কাল থেকে শুরু হবে এই রকি সানালের গেম প্ল্যান। চলুন বস। এই নিন মেম সাহেব, চাবিটা রাখুন। ঠিক আছে, তুমি সাবধানে যেও। শোনো বিজয়, তোমার তাড়াহুড়ো করে ফিরে আসার কোনো দরকার নেই। যদি মন চায় মায়ের কাছে নয় একটা রাত কাটিয়ে আসবে। মানুষের মন তো অনেক কিছু চায়, কিন্তু গরিবের জীবন যুদ্ধে মনের কথা শোনার মতো সময় ও সুযোগ কোনোটাই নেই। আচ্ছা, আমি ঠিকই সময় মতো চলে আসব। আর যদি একটু দেরিও হয়, আপনি কিন্তু একা একা বাড়ি ফিরবেন না, বাড়ির একমাত্র মেয়ে বলে কথা। আচ্ছা ঠিক আছে, তোমাকে এত চিন্তা করতে হবে না। সাবধানে যেও। আসছি।
কি হয়েছে দাদু? কি হলো? শরীরটা কি শরীর খারাপ লাগছে? এসব খেলে তো শরীর খারাপই করবে। তা তোমার বাড়ি কোথায়? মা, মা, আরে বিজয় দাদা ভাই যে। মা। আরে বিজয়, এসেছিস? আয় আয় আয়, ভেতরে আয়। থাক 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 বাবা, থাক, ভালো থাক। তুমি ভালো আছো তো মা? হ্যাঁ বাবা, আমি ভালোই আছি। আর দুর্গা যখন আছে তখন আমার কোনো চিন্তাই নেই। ও সব সময় আমার কাছে থাকে, আমাকে সব কাজে সাহায্য করে দেয়। না গো দাদা ভাই, মাসিমা একটু বাড়িয়ে বাড়িয়ে বলছে। তাই বুঝি? তা তুই কেমন আছিস দুর্গা? মাসিমাকে নিয়ে দিব্যি ভালো আছি। বেশ। চল চল বাবা, ঘরে চল। না গো মা, আমি দেরি করতে পারবো না। তুমি এই টাকাটা রাখো। সে কি রে, এতদিন পর বাড়ি এলি, এসেই চলে যাবি? কি করে থাকবো বলো? তিথি মেম সাহেবকে কলেজে দিয়ে ওই পথেই চলে এলাম। যাবার সময় ওনাকে নিয়েই আবার বাড়ি ফিরতে হবে। তাহলে আমি আসি মা। আয় বাবা, সাবধানে যাস, হ্যাঁ? আর নিজের দিকে খেয়াল রাখিস। আর যাবার সময় যদি খিদে পায় কিছু একটু খেয়ে নিস, কেমন? আসছি রে দুর্গা। তোমার মুখ দেখেই বুঝতে পারছি যেতে মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। হ্যাঁ রে দুর্গা, আসছি তবে। আসছি মা। অনেকটা দেরি হয়ে গেল, আমি বরং চলে যাই। বাবু, এই লোকটা রাহুল দাদা ভাইকে খুঁজছে। ও, যা তুই ভেতরে যা। কি ব্যাপার? এই বাড়িতে রাহুল নামে কেউ থাকে? আমার নাতি, কি চাই? আমি চলার পথে একটা মানিব্যাগ পেলাম। মানিব্যাগে অনেকগুলো টাকা আর দরকারি কার্ড রয়েছে। একটি কার্ডে আমি ঠিকানা পেলাম, তাই মানিব্যাগটা নিয়ে সোজা চলে এলাম। তাই? বাহ। এই রাহুল। হ্যাঁ দাদু, আসছি। এসো, একটু ভেতরে তাড়া এসো। আছে, আপনি এটা রাখুন, আমি আসি। না না, তুমি এত উপকার করলে তোমাকে চা না খাইয়ে ছাড়ি? দাও, এটা দাও। জয়া, হ্যাঁ বাবু। তুই চা দে রে 3 কাপ। এসো। এই নাও, চা খাও। এই রাহুলটা বড় বেখেয়ালি। তুমি যে কি উপকার করলে ভাই, তা ভোলার না। টাকা পয়সাটা যেমন তেমন, ড্রাইভিং লাইসেন্সটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। খুব ভালো লাগলো। ঘটনা চক্রে ভালো মানুষদের সাথে দেখা হয়ে কথা বলে খুব ভালো লাগলো। তোমার যখন মন চাইবে চলে আসবে। একদম। আসি তাহলে। এই যা, তোমার নামটা জিজ্ঞেস করা হলো না। বিজয়। আমি রাহুল। আজ থেকে তুমি আমার বন্ধু হয়ে গেলে। উঠি তাহলে। এসো। কি রে মা, আসতে এত দেরি হলো? বিজয় কোথায়? মা, বিজয় একটু ওর মায়ের সঙ্গে দেখা করতে গেছে। নান্টুদা, ব্যাগটা নিয়ে নিও। যা বাবা, কলেজ ছুটি হয়ে গেল। আমার আসতে দেরি দেখে মেম সাহেব তাহলে চলেই গেছে।
তাই তো। কই রে বস। কি রে, কি ব্যাপার? তোকে তো দেখাই যায় না। জানিস পূজা, আমার এই ফটোটা যেটা সবসময় ব্যাগে রাখতাম, ওটা না কোথায় যেন হারিয়ে ফেলেছি। আর মা না ওটা নিয়ে কদিন ধরে বকেই যাচ্ছে। চল ওদিকটা একটু যাই। হ্যাঁ তাই চল চল। উফ, আরে এই যে ভীষণ অদ্ভুত মানুষ তো আপনি। কানের কাছে এভাবে হর্ন বাজানোর মানেটা কি? হ্যাঁ, এত জোরে জোরে? আরে ফটোওয়ালি মেয়েটা না? ফটোতে দেখতে যতটা না সুন্দরী, বাস্তবে তার থেকেও বেশি সুন্দরী। দেখ দিদি দেখ, বেচারা কেমন হাঁ করে তাকিয়ে আছে। হ্যাঁ তাই তো দেখছি, এখনকার ছেলে তো সুন্দরী মেয়েদের দেখলে হা করে তাকিয়ে থাকা স্বভাব। কি দারুণ চোখ, আর রাগী রাগী মুখটা তার থেকেও বেশি সুন্দর। কি রে বাবা, লজ্জা নেই দেখছি, প্যাঁচার মতো তাকিয়েই আছে। কি বাবা? হ্যাঁ এ রাহুল, দেখেছিস? তাই তো দেখছি। দেখ দেখ ছেলেগুলো কেমন হাঁ করে তাকিয়ে আছে। সব কটা অভদ্র, কেউ ভদ্রতা শেখেনি। মেয়েদের দেখলে কিরকম হাঁ করে তাকিয়ে থাকে, দেখ অসহ্য। এ ভাই, এ তো তোর সেই ফটোওয়ালি। চেপে যা, মতনা। এদের মতি গতি আমার একদম ভালোই লাগছে না। চল তো। অসহ্য, মনে হচ্ছে না ঠটিয়ে দুটো চর মারি। চল। ভাই, আজকে তুই তোর ফটোওয়ালি রাজকন্যাকে পেয়ে গেলি, এবার একটা পার্টি শার্টি দিয়ে বড় করে। হবে মদনা, হবে। সবকিছু ঠিকঠাক হয়ে যাক, তারপর পার্টি শার্টি সব হবে। পাক্কা? একদম পাক্কা। হ্যাঁ। যা, কোথার থেকে সব আসে। ও বিজয়দা, বিজয়দা, কি গো দেখা না আরে, করেই চলে যাচ্ছ? জয়দেব, আসো আসো, বসো। যাবার সময় তোর দোকানটা বন্ধ পেলাম, এখন তাড়াহুড়ো করে ফিরছি তো তাই খেয়াল করিনি। এই টাকাটা রেখে আমাকে একটা রুটি দে তো, খুব খিদে পেয়েছে। এই নাও। দেখ দেখ, এক পাগল নিজে খেতে পারে না তো বাচ্চাকে খাওয়াচ্ছে, আর এক ভিখারি নিজে খেতে পারে না তো পথের পাগলকে খাওয়াচ্ছে। মানুষের মতো হাত পা আর মুন্ডু থাকলেই
মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে না এই মানবিকতা থাকা চাই। ওই অসহায় পাগল লোকটার মধ্যে মানবিকতা আছে, আর যথেষ্ট সহানুভূতিও আছে, কিন্তু আপনাদের এই নকল সভ্যতার মাঝে তার কোনো অস্তিত্বই নেই। জয়দেব, আসি তাহলে, ভালো থাকিস। বলো বিজয়, কেমন আছো? ভালো। মায়ের কথা মনে করে মনটা খুব খারাপ, তাই তোমার কাছে চলে এলাম। তোমার মা বুঝি তোমায় খুব ভালোবাসে? এটা কেমন কথা? পৃথিবীতে কোন মা তার সন্তানকে ভালোবাসে না? মা মা পৃথিবীর সুন্দরতম একটি নাম, কিন্তু আমার কাছে খুব বিরক্তিকর। তোমার বুকের মধ্যে একটা চাপা কষ্ট আছে, কি সেই কষ্ট? আমি বলছি বিজয়, তখন রাহুল খুব ছোট। আমার ছেলে আমার বৌমার চলাফেরা একদম পছন্দ করতো না। কিরে রতন, মন খারাপ করে বসে আছিস কেন? তারপর সে ফোন করেছিল বাবা। কি বললো বৌমা? হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। শোনো, আমি আর তোমার সংসারে ফিরছি না। সে কি, কেন? তোমার সাথে এই সমস্ত ব্যাপারে কথা বলার একদমই ইচ্ছে নেই। তোমার এই বদ্ধ সংসারে আমার একেবারে দম বন্ধ হয়ে আসছে। তাই আমি ডিসিশন নিয়েছি, আমি আমার অফিসের ম্যানেজারকেই বিয়ে করব। এসব কি বলছো তাপসী? সমাজে আমার একটা মান সম্মান আছে, কিসের অভাব রেখেছি আমি তোমার? তুমি যা মনে করো তাতে আমার কিচ্ছু যায় আসে না। শোনো তাপসী, এমন ভুল তুমি করো না। আমার কথা নাই ভাবলে ছেলেটার কথা অন্তত একবার ভাবো। দূর, তুমি চুপ করো তো। তোমার স্ট্যাটাস আর তোমার মান সম্মান এসব দেখলে আমার নিজস্ব শখ, আহ্লাদ, ফুর্তি সবকে বিসর্জন দিয়ে দেবো। তোমার বুড়ো বাবা আর ওই তোমার ছেলেকে নিয়েই থাকো, আর তোমার সঙ্গে কথা বলতেই চাইছি না। কি বললে তাপসী? আমার ছেলে রাহুল শুধু আমার ছেলে, তোমার নয়। মা ভাই এমন একটা কথা বলতে পারলে? ইমোশনাল করছো, ইমোশনালি ব্ল্যাকমেল করছো। আমি রাখছি। শোনো শোনো তাপসী, হ্যালো। চিন্তা করিস না বাবা, আমি আছি, দাদুভাই আছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কি হলো রতন? কি হচ্ছে রতন? রতন কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? রতন! বাবা, বাবা কি হয়েছে তোমার বাবা? বাবা, দাদু, বাবা কথা বলছে না কেন? বাবা কথা বলো বাবা। রাহুলের বাবার কষ্ট সহ্য করতে না পেরে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে যায়। খুব অদ্ভুত এই জগৎ। কোনো স্ত্রী তার স্বামী সন্তানের সুখের জন্য সকল চাওয়া পাওয়াকে বিসর্জন দেয়, আবার কোনো স্ত্রী তার ভোগ বিলাসিতার জন্য পুরো সংসারটাই শেষ করে দেয়, স্বামী সন্তানকে অস্বীকার করে। শোন কুনাল, কালী আদিত্যনারায়ণের নাতনিকে সোজা তুলে আমার ঘরে নিয়ে আসবি। ওর কলেজ যাওয়ার পথে অপেক্ষা করবি, ঠিকই পেয়ে যাবি। আর ওর সাথে বডিগার্ড থাকে না, এমন মার মারবি বডিগার্ড হওয়ার স্বপ্ন যেন না দেখে কোনোদিন। সব কাজ হয়ে যাবে বস, আপনি কোনো টেনশন করবেন না। এই কালু আছে না, আর কুনাল থাকতে আপনার কোনো টেনশন নেই বস। এই কালুই সব সামনে নেবে। চল কুনাল। একটু নামুন তো মেম সাহেব। কি গো বিজয়দা, ইঞ্জিন সমস্যা নাকি পেট্রোল শেষ?
না না, পেট্রোল আছে, হয়তো ইঞ্জিন সমস্যা। ও এই তো স্টার্ট নিয়েছে। উঠুন মেম সাহেব। তোরা কারা? কি চাস? কোনো জবাব দেওয়ার জন্য আমরা এখানে আসিনি। তোকে মেরে এই সুন্দরীকে তুলে নিয়ে যেতে এসেছে। আর হ্যাঁ, আমাদের বস এই সুন্দরীর জন্য বিছানায় অপেক্ষা করছে, বুঝেছিস? মুখ সামলে কথা বল, মেরে না সব কটাকে এখানে পুঁতে রেখে দে। পুঁতে রেখে দেবে? মার শালাকে! আমার নাম নান্টু। সালা টাইট করে দেবো তোদের সব নাট বল্টু। সালা দেখেছিস? দেখাচ্ছি মজা। আয় শালা আয়। লাগেনি তো কোথাও? না না, বসেছেন তো ঠিকঠাক? হ্যাঁ হ্যাঁ, ঠিকঠাক বসেছি। চল চলুন মেম সাহেব। হ্যালো, হ্যাঁ বস, হ্যাঁ মেয়েটাকে তুলে আনতে পারলাম না বস। ওই মেয়েটার সঙ্গে ওই যে ছেলেটা থাকে, তার জন্য তুলে আনতে পারলাম না। সাবধানে যেও বিজয়, ছেলেগুলোর কথা মনে পড়লে না আমার খুব ভয় করছে। আমাকে নিয়ে চিন্তা করবেন না, বরং আপনি একটু সাবধানে থাকুন। কিন্তু এই বিজয় থাকতে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যেও, ঠিক আছে? আসছি, টাটা। সাবধানে, হ্যাঁ? এতগুলো ছেলে মিলে একটা ছেলেকে পেটাতে পারলি না। একটা মেয়েকে তুলে আনার জন্য পড়েছিলাম, একটা মেয়েকে তুলে আনতে পারলি না। হাতে চুরি পরে বসে থাকতে পারিস না? খেয়ে খেয়ে পুরো হাতির মতো হয়েছে, একটা কাজও ঠিক মতো করতে পারে না। যা করতে হবে এবার আমাকেই করতে হবে। এই ফোন রাখ। বুঝলি মত না, ভাবছি ওই ফটোওয়ালিকে একটা চিঠি লিখি, বুঝলি? প্রেমের চিঠি? এখন কি চিঠিপিঠি লেখার সময় নাকি? আধুনিক যুগ, কোথায় তুই ফেসবুক করবি, হোয়াটসঅ্যাপ করবি, টুইটার করবি। প্রেমপত্র ছাড়া কি বাঙালির প্রেম জমে? ভুলে যাস না, বাংলা সাহিত্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে প্রেম। আর চিঠির ভাষাতেই প্রেমের আসল রসদ পাওয়া যায়। আর তুই কি বলতে চাইছিস? কি এই টুইটার ফেসবুকে আসল প্রেম বোঝা যায়? হ্যাঁ, আর তাই তো এই প্রেমে পড়ে যুগ যুগ ধরে ঘটে চলেছে কাগজ কলমের এই যুগলবন্দি। এই যা।
ও এর মধ্যে তো চিঠি লেখা কমপ্লিট। হ্যাঁ, তো আমি এমনি এমনি বলছি নাকি? শোন, রাখ এই চিঠিটা, ওই মেয়েটাকে দিয়ে আয়। এ তুই খেপেছিস নাকি? রাখ। দেখলি না সেদিন রেগে মেগে কি সব বলে চলে গেল, তারপরে এখন শুধু তাকিয়েছিলাম তার জন্য এত কিছু। হ্যাঁ, আর এখন চিঠি দিতে গেলে কি কেলানিটাই খাবো আমি। না না, এসবের মধ্যে আমি নেই, তুই যা। শোন মদনা, আমার এই চিঠিটা অতটাও ফেলনা নয় যে তোকেও কেলাতে পারে, ঠিক আছে? এবার এটা তোর দায়িত্বে। এবার এই চিঠিটা মেয়েটাকে দিয়ে আয়। আরে কোনো ব্যাপার না, যা। আরে যা মদনা। যদি কেলানি খাই না, এসে তোকে কেলাবো। কলেজ থেকে বেরিয়ে আমরা মলে যাব, ঠিক আছে? মল থেকে বেরিয়ে আমরা ম্যাডাম, ফুচকা খাবো। জমি ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, এটা কি? এটা কি? এটা আমি কি করে বলবো কি এটা? সেই তো, উনি কি করে বলবেন এটা কি? এটা এটা দিল আমার বন্ধু রাহুল, দিল। রাহুল দিল তো এটা নিয়ে আমি কি করব? পড়বেন? পড়বো না নিলে বুঝবো কি করে? দিন। আরে তুই পাগল নাকি? কি থ্যাংক ইউ। আপনি যান, আপনি যেতে পারেন। আর কি মানে তুই? চল তো। ইয়েস, ইয়া। ওরে রাহুল রে, তোর কপাল খুলে গেছে রে ভাই। মাল গোডাউনে ঢুকে গেছে, এবার আমার পাওনাটা দে। পাওনাটা মানে? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। আমি যেটা রোজ পাই সেটাই। আরে কি চাইছিস বলবি তো? 1 কাপ চা, সঙ্গে একটা সিগারেট। আমি চা খাইয়ে দেবো, সিগারেট দিতে পারবো না। আরে বাবা, বোঝার চেষ্টা কর। চায়ের সঙ্গে একটা সিগারেট না হলে জমে না বিষয়টা। এই শোন, এই জমাতে গিয়ে না নিজের ফুসফুসটাকে খারাপ করিস না, বুঝলি তো? সিগারেটের গায়ে কি লেখা থাকে দেখেছিস তো? আবার জ্ঞান। এই তুমি নিজে যখন খাও তখন মনে থাকে না কথাগুলো? এই শোন, আমি এই মুহূর্তে তোকে শুধু চাই খাওয়াবো, সিগারেট খাওয়াবো না, চলবে? একটা বিস্কিট খাওয়া অন্তত, লেডো বিস্কুট চুবিয়ে আম। চল হবে। শোন না, চল। বলছি চিঠিটা ওর হাতে দিয়েছিস তো? দিয়েছি। পড়বে বলেছে? হবে। পড়বে? চল যাই। চল। দে তো চিঠিটা দেখি কি লেখা আছে। আমার তো মনে হচ্ছে প্রেমপত্রই লেখা আছে। আমার থেকে তোমাকে একটা কথা জানানোর ছিল। আমার মনের সেই কথাটা সোনার বাংলাকে নিয়ে লেখা রবি ঠাকুরের কোনো বিখ্যাত গানের দ্বিতীয় লাইনে জড়িয়ে আছে। হয়তো বুঝেই গেছো আমি কি বলতে চেয়েছি। যদি বুঝতে পারো আর সম্মত থাকো, গানের দ্বিতীয় লাইনটা শূন্যস্থানে লিখে চিঠিটা আমাকে সময় করে পাঠিও। বাবা কি বলি। যা বাবা, এ আবার কি ধরনের প্রেমপত্র? বলতেই হবে ছেলেটার ট্যালেন্ট আছে। ট্যালেন্ট? তুই ট্যালেন্ট রাখতো, কিন্তু কি সেই গানটা? ভাব তিথি ভাব, নয়তো শূন্যস্থান পূরণ করতে চাই কি তার হেরে যাবে কিন্তু। সত্যি ভাব না, ব্যাপারটা ভাবনার বিষয়। কিন্তু কি এমন গানটা যেটা দ্বিতীয় লাইনে লেখা আছে সেটা আবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা? কি সেই গানটা কি বলতো? ভাব। বিজয়, হ্যাঁ কাল ফিরতে তোমার রাত হয়েছিল? হ্যাঁ, ফেরার পথে আমার এক বন্ধুর বাড়ি গিয়েছিলাম, ও, তাই ফিরতে আমি- বেশ দেরি হয়েছিল। কাল তুমি কখন ফিরেছিলে জানতেই পারিনি, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা বিজয়, তুমি তো রবি ঠাকুরের গান খুব পছন্দ করো। হ্যাঁ, ছোটবেলা থেকে। আচ্ছা, সোনার বাংলাকে নিয়ে রবি ঠাকুরের কি একটা গান আছে, তুমি জানো সেটা? অবশ্যই। কি জানো সেই গানটা? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা মাথায় এলো না। বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছেন? না না কিছু না, আগে চলো কলেজ যাই, তারপর তোমাকে বাড়িতে এসে সব বলবো।
মাসিমা। কোথা? কি হয়েছে তোমার? কি হয়েছে মাসিমা? একটু ধর না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। একটু বসি। আমার শরীরটা বড্ড খারাপ লাগছে রে, মনে হচ্ছে আমি বোধহয় আর বাঁচব না। ফোনটা ধর, তোর বিজয় দাদাকে একটা ফোন কর না মা, ওকে খুব দেখতে ইচ্ছে করছে, একটু ফোন কর না মা। এমন করে বলো না মাসিমা, আমি বিজয় দাদা ভাইকে ফোন করে এক্ষুনি আসতে বলছি। বিজয় দাদা ভাই, শুনতে পাচ্ছ? হ্যাঁ দুর্গা বল। মাসিমার শরীরটা না হঠাৎ খারাপ হয়ে গেল, তুমি এক্ষুনি চলে এসো। কি বলছিস দুর্গা? তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। আমার উত্তরটা তো পেলাম না। কোন উত্তর? কিসের উত্তর? আপনার চিঠিটার? একদম ঠিক ধরেছেন। উত্তরটাকে জানা খুব দরকার। দরকারি জিনিস জানা তো দরকার। আচ্ছা, একটা মেয়েকে একদিন দেখলেন আর অমনি ভালোবাসা পেলেন? ভালোবাসা কি খুব সস্তা? ভালোবাসা হয় মনের অজান্তেই, অবচেতন মনে। কিন্তু কি জানেন তো, আর ভালোবাসা না অন্যরকম। আস্তে আস্তে একদিন গেল, দুদিন গেল, তারপর দানা বাঁধতে শুরু করে। বাহ, আপনি তো খুব ভালো কথা বলেন দেখছি। একটা কথা বলবো, আপনাকে না দেখেই ভালোবেসে ফেলেছি। আজকাল আবার না দেখেও ভালোবাসা হয়? না না, তবে আমার ক্ষেত্রে সেরকমই হয়েছে। রহস্যটা কি জানতে পারি? রহস্যটা? কি ব্যাপার, বাড়ির সামনে এত লোক? মাগো, চলে গেলে, আমাকে সর্বহারা করে তুমি চলে গেলে। এই মা, আমি আর কাকে মা বলে ডাকবো? বারবার তোমার কথা বলছিল, তোমাকে দেখার জন্য খুব ছটফট করছিল। মা, কথা বলো মা, কথা বলো। দেখো, তোমার বিজয় এসেছে মা। মাগো, তোমার বিজয় সর্বহারা হয়ে গেল মা। তোমার বিজয় আজ বড় একা হয়ে গেল মা। মাগো, মা, মাগো, মা। মানুষ একলা আসে একলা যায় রে, মানুষ একলা আসে একলা যায় রে, জীবন লীলা সঙ্গ করে, মিছে কেঁদে লাভ হবে না, এই তো বিধির নিয়ম ভাই রে। মিছে কেঁদে লাভ হবে না, এই তো বিধির নিয়ম ভাই রে। এই তো বিধির নিয়ম ভাই রে, এই তো বিধির নিয়ম। মিছে কেঁদে লাভ হবে না, এই তো বিধির নিয়ম।
চন্দ্র থাকবে, সূর্য থাকবে, থাকবে আকাশ পাতাল। জন্ম নিলে মরতে হবে, বাঁচবে না সে চিরকাল। ও চন্দ্র থাকবে, সূর্য থাকবে, থাকবে আকাশ পাতাল। জন্ম নিলে মরতে হবে, বাঁচবে না সে চিরকাল। এই তো বিধির নিয়ম ভাই রে, এই তো বিধির নিয়ম। মিছে কেঁদে লাভ হবে না, এই তো বিধির নিয়ম। জীবন প্রদীপ নিভে গেলে ভুবন হয় রে অন্ধকার। জ্বলবে চিতা, পুড়বে দেহ, শেষ হবে তোর জীবন সংসার। জীবন প্রদীপ নিভে গেলে ভুবন হয় রে অন্ধকার। জ্বলবে চিতা, পুড়বে দেহ, শেষ হবে তোর জীবন সংসার। এই তো বিধির নিয়ম ভাই রে, এই তো বিধির নিয়ম। মিছে কেঁদে লাভ হবে না, এই তো বিধির নিয়ম। মানুষ একলা আসে একলা যায় রে, ও মানুষ। মানুষ একলা আসে একলা যায় রে, জীবন লীলা সাঙ্গ করে। মিথ্যে কেঁদে লাভ হবে না, এই তো বিধির নিয়ম বাইরে। মিথ্যে কেঁদে লাভ হবে না, এই তো বিধির নিয়ম। আরে এসো না। আরে এটা আমার দাদু। আরে যাও, এসো। দাদু, দেখো তো কাকে এনেছি। বসো। বসো বসো। চিনি চিনি করি, চিনিতে না না পেরেছি, চিনতে পেরেছি। আরে এ তো সেই ছবি, মুচকি মুচকি হাসি। দাদু তুমি না। বাহ, লজ্জা পেলে হবে, খরচা আছে। শোনো মা, আমার এই নাতিটা কিন্তু একেবারে বেহায়া বাউন্ডুলে, ওকে তোমায় মানুষ করতে হবে। দাদু তুমি তো দেখছি ব্যাপারটাকে আপার লেভেলে তুলে দিলে। দাঁড়াও, আগে নহবত খানার সানাইটা বাজুক, তখন তো আপার লেভেলে যাবে। আমি কোন পথে যে চলি, আমি কোন কথা যে বলি, তোমায় সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরাগুলি। কি হলো, মন খারাপ মনে হচ্ছে? আর বলো না, মনটা ভীষণ খারাপ। আচ্ছা, বন্ধুর জন্য বুঝি? বন্ধুর কোনো খোঁজ পাওনি এখনো? না, দাদাইকে কতবার বলেছে ওর গ্রামের বাড়িতে একটু খোঁজ নিতে, কিন্তু আজকাল করতে করতে
15টা দিন হয়ে গেল, এদিকে ওর মোবাইলটাও সুইচ অফ। মন খারাপ করো না, চলো আমরা একটু ওদিকে গিয়ে ঘুরে আসি। চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। কি রে, কি চাস? এই যে দাদা, অনেক তো প্রেম করা হলো, এবার একটু আমাদের প্রেম করার সুযোগটা করে দাও। কি বলতে চাইছিস? বলতে আসনি, সোজা তুলে নিয়ে যেতে এসেছি। ভয় পাস না, তোকে নয়, এই সুন্দরী মেম সাহেবকে। চল। জানো তো রাহুল, এই অসভ্য গুন্ডাগুলি অনেকদিন ধরে আমার পেছনে পড়ে আছে। আমি বলছি কিন্তু এখান থেকে ফোট, নাহলে সব কটাকে মেরে ফাটিয়ে দেবো। আমার যাবো বলে তো আসিনি এখানে। চাই। চল পালা পালা। আরে বিজয়, তোমার তো অনেকটা কেটে গেছে। ও কিছু না। আর এতদিন কোথায় ছিলে তুমি বলবে তো? দাদু তোমার কথা বলতে বলতে অস্থির হয়ে গেল। একটা খবর তো করবে কমসে কম। তুমি বিজয়কে চেনো কি করে? আরে বিজয় তো আমার বন্ধু, যার কথা তোমাকে এতদিন বলেছি। মানে? আরে ও আমার ছোটবেলার বন্ধু, যে আমাদের বাড়িতে থাকে, তোমাকে এতক্ষণ ধরে যার কথা বলছিলাম। আর এই যে বিজয়, ইস, কতটা কেটে গেছে। ছাড়ুন না মেম সাহেব। আচ্ছা বিজয়, দেখো তো রাহুলের সাথে আমাকে কেমন মানিয়েছে। তুমি তো এতদিন মোবাইলটা সুইচ অফ রেখেছিলে, তোমাকে জানানোই হয়নি। কি হলো বিজয়, তোমার মন খারাপ কেন? মা আর নেই, মানে? মা আমাকে ছেড়ে চলে গেছে। কি বলো, মাসিমা নেই? না। আচ্ছা ঠিক আছে, আমরা সব বাড়ি গিয়ে শুনবো। চলো বাড়ি চলো। না মেম সাহেব, আপনারা দুজন বাড়ি যান, আমি পরে আসছি। চলো। হেরে গেছি আজ আমি জীবনের কাছে,
পাই না খুঁজে তাই বাঁচার মানে হেরে গেছি আজ আমি জীবনের কাছে পাই না খুঁজে তাই বাঁচার মানে আধারে ভরেছে আমারে মন আজ আমার একলা জীবন একলা জীবন একলা জীবন একলা জীবন একলা জীবন ভেবেছি যাকে আমি আমার আপন হয়ে গেছে অন্যে সে যে এখন ও ভেবেছি যাকে আমি আমার আপন হয়ে গেছে অন্যে সে যে এখন না বলা কথা আমার বেদনায় নীরবে কাঁদায় সে আমার নয়ন একলা জীবন একলা জীবন একলা জীবন একলা জীবন সাথী হারা কোনো এক পাখির মতন বেদনায় ভরে গেল সাজানো স্বপন ও সাথী হারা কোনো এক পাখির মতন বেদনায় ভরে গেল সাজানো স্বপন দুঃখের কাঁটায় যেন বিঁধেছে মন নীরবে হৃদয়ে হয় রক্ত ক্ষরণ একলা জীবন একলা জীবন একলা জীবন আমার একলা জীবন হেরে গেছি আজ আমি জীবনের কাছে পাই না খুঁজে তাই বাঁচার মানে আধারে ভরেছে আমারে মন আজ আমার একলা জীবন 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 কুত্তার দল একটা কাজও ঠিক মতো করতে পারে না সব কটাকে ইচ্ছে করছে গুলি করে মারি এই রাখ আমি আসছি
নিজেকেই কিছু একটা করতে হবে। এই চল। কিরে দাঁড়িয়ে আছিস কেন? চল ফট। এই নিয়ে আয়। নাম নাম, বেশি কথা বলে না খুনিটা উড়িয়ে দেবো। নাম গাড়ি থেকে, নাম। চল। চল 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 চল। এই দাদাগিরি সালা। হ্যালো হ্যালো। এই আদিত্যনারায়ণ, যা বলছি ভালো করে শোন। কি বলছো? কে তোমরা? আমাকে তুই চিনবি না, শুনে নে। আমি পঙ্কজ সান্যালের ছেলে রকি সান্যাল, তোর সুন্দরী নাতনি। হ্যাঁ রে, তোর সুন্দরী নাতনি। এখন কি বলছো? কি বলছো? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো। বৌমা বৌমা। আরে বাবু। আরে বিজয়, সর্বনাশ হয়ে গেছে। আমার পুরনো শত্রু পঙ্কজ সান্যালের ছেলে রকি সান্যাল দিদিভাইকে তুলে নিয়ে গেছে, তাই আমি থানায় যাচ্ছি। পঙ্কজ সান্যাল আর তার ছেলে রকি সান্যাল, ওদের জন্য আমার বাবাকে মরতে হয়েছিল। পঙ্কজ সান্যাল তো আগে মরেই বেঁচে গেছে, আর রকি সান্যাল, ওকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই দেখ তো, রাস্তার মাঝখানে বাইক কে রাখলো? সেই মালটা।
বিজয়কে মারছে। রাহুল, হিরো আমি এখন কি করব? হিরোগিরি না, আমার সাথে হিরোগিরি। হারামির বাচ্চা, মেরে মেরে সালা মারো বস, মারো। হিরোগিরি হচ্ছে আমার সাথে। হিরো শালা আমার সাথে হিরোগিরি, হ্যাঁ? কত বড় সাহস! মারো বস। বিজয়, বিজয়, বিজয়। কিছু একলা চলে যা, একলা জীব পেল না কিছু, একলা চলে যা, চাওয়া পাওয়া হলো না শেষ, একলা চলে যা।
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।